আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি, কোষ রসায়ন অধ্যায়। এই অধ্যায়টি আমাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, বিশেষ করে মেডিকেল অ্যান্ড ডেন্টাল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তো আমরা চেষ্টা করব এই অধ্যায়টি একদম বেসিক থেকে শুরু করার জন্য, যেহেতু এই অধ্যায়টা শর্ট সিলেবাসের বাইরে। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সবগুলো ক্লাস দেখলে আশা করি এই অধ্যায়ের উপর আর কোনো সমস্যা থাকবে না। ভর্তি পরীক্ষায় খুব ভালোভাবে আনসার করতে পারবে। তো আমরা এই অধ্যায়টা শুরু করার পূর্বে আমরা একটু রিমাইন্ড করি বা হচ্ছে একটু যে বোঝার চেষ্টা করি এই অধ্যায়ের ভিতরে কি কি আছে, বা আমাদের অধ্যায়টার সিরিয়াল ওয়াইজ মানে কোন কোন টপিকগুলো আলোচনা করা হয়েছে। তো আমরা যদি এই অধ্যায়টা হচ্ছে কোষের রসায়ন অধ্যায়, মানে হচ্ছে কোষ রসায়ন মানে কোষের রসায়ন। তো এই কোষ রসায়ন অধ্যায়ের ভিতরে আমাদের প্রথম অবস্থায় একটু প্রাথমিক কিছু কথাবার্তা আলোচনা করছে, মানে অর্থাৎ প্রাথমিক কিছু তথ্য আছে যেগুলো হচ্ছে কোনো তেমন একটা টপিক বলা যায় না যে এটা এই টপিক বা এটা এই টপিক। তারপর 2 নাম্বার হচ্ছে ওদের ভিতরে একটু খুবই বিস্তারিতভাবে আলোচনা করছে হচ্ছে আমাদের কার্বোহাইড্রেট নিয়ে। যেহেতু এই অধ্যায়টা হচ্ছে কোষের রসায়ন, অর্থাৎ এই অধ্যায়ের ভিতরে হচ্ছে আমরা যে খাবারগুলো খাই, অর্থাৎ খাবারের যে মেইন যে 3টা উপাদান আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, এই 3টা উপাদান নিয়ে হচ্ছে এই অধ্যায়টার আলোচনা। যেহেতু এটা কোষ রসায়ন অধ্যায়, কোষের ভিতরে রসায়ন, তো এই 3টা উপাদান নিয়ে হচ্ছে এই অধ্যায়টা মূলত তৈরি হয়েছে বা এই অধ্যায়ের ভিতরে আলোচ্য বিষয়। তো 1 নাম্বার কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন আছে আমাদের খাদ্যের গুরুত্বপূর্ণ 2য় নাম্বার একটা উপাদান। এরপরে আছে হচ্ছে লিপিড। তাহলে ভাই এই জায়গাটা খালি রাখছেন কেন? এই জায়গাটা খালি রাখছে হচ্ছে আমাদের প্রোটিন। এই প্রোটিনটা কিভাবে তৈরি হয়? প্রোটিনটা হচ্ছে অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের সমন্বয়, মানে অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে হয়ে প্রোটিন তৈরি করে। যার কারণে অ্যামিনো অ্যাসিড সম্পর্কে আমাদের একটু জানা জরুরি। যার কারণে হচ্ছে আমাদের এই বইয়ের মধ্যে প্রোটিন আলোচনা করার পূর্বে অ্যামিনো অ্যাসিড নিয়ে একটু আলোচনা করা হয়েছে। যার কারণে আমরা অ্যামিনো অ্যাসিড সম্পর্কে একটু ধারণা নিব প্রোটিনে। তারপর লাস্ট পর্যায়ে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের খাদ্য, যে আমাদের মেটাবলিজম হওয়ার জন্য অথবা আমাদের চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে এনজাইমগুলো ব্যবহার হয়ে থাকে, অর্থাৎ কোন এনজাইমটা কোন কাজে ব্যবহৃত হয়ে থাকে, এরকম লাস্ট লাস্ট পর্যায়ে গিয়ে হচ্ছে আমাদের এনজাইম নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ের একদম শেষ পর্যায়ে আমরা এনজাইম সম্পর্কে জানবো। অর্থাৎ টপিক মোট কয়টা? টপিক হচ্ছে 6টা টপিক নিয়ে আলোচনা, মানে 6টা টপিক এই অধ্যায়ের ভিতরে মেইনলি আলোচনা বিষয়। তবে আমরা প্রাথমিক তত্ত্বটাকে মানে তেমন গুরুত্ব না দিলেও চলবে, দুই একটা তত্ত্ব মেইনলি জানতে হয়। তাহলে আমরা বলতে পারি 5টা টপিক এই অধ্যায়ের মোট আলোচ্য বিষয় আর কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের প্রথম হচ্ছে প্রাথমিক তত্ত্বগুলো জানবো, কার্বোহাইড্রেট, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, লিপিড, এনজাইম। এর মাধ্যমে আমাদের অধ্যায়টা আমাদের সমাপ্তি হবে। তো আমরা দেখি প্রাথমিক তত্ত্বগুলো কি কি আমাদের একটু জানতে হয়। প্রথম যে তত্ত্বটা আমাদের এখান থেকে জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে কোষ আছে, ওই কোষের ভিতরে যে প্রোটোপ্লাজম, ওই প্রোটোপ্লাজমের শতকরা আমাদের 60 থেকে 90% থাকে হচ্ছে পানি। অর্থাৎ প্রোটোপ্লাজমের ভিতরে যে উপাদান থাকে এর মধ্যে আমাদের 60 থেকে 90% উপাদানই থাকে হচ্ছে পানি। অর্থাৎ প্রোটোপ্লাজমের 60 থেকে 90 ভাগ শতকরা থাকে হচ্ছে পানি। এরপরে আমাদের যেই জীবনের ভিতরে যে অত্যাবশ্যকীয় এলিমেন্টগুলো আছে, অত্যাবশ্যক উপাদানগুলো আছে, এগুলোর সংখ্যা কয়টি? মোট হচ্ছে 92টি। অর্থাৎ অত্যাবশ্যক এলিমেন্ট হচ্ছে 92টি। এরপর হচ্ছে আমাদের যে এই অত্যাবশ্যক এলিমেন্টগুলো আছে, এই অত্যাবশ্যক এলিমেন্টগুলো কি দিয়ে তৈরি হয়, মানে কোন মৌল দিয়ে তৈরি হয়, বুঝতে পারছো? যেমন আমি যদি পানি বলি, তাহলে পানির মধ্যে কি থাকে? হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, H2O। তো আমাদের যে অত্যাবশ্যকীয় এলিমেন্টগুলো আছে, ওই অত্যাবশ্যকীয় এলিমেন্ট কি মৌল দিয়ে তৈরি হয় এটার উপর ভিত্তি করে তারা মানে হচ্ছে হিসাব করে দেখা গেছে যে বেশিরভাগ অত্যাবশ্যকীয় এলিমেন্টগুলো হচ্ছে এই 4টা মৌল দিয়ে তৈরি হয়ে থাকে। অর্থাৎ অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন। এটাকে এভাবে মনে রাখবা, CHON দিয়ে মনে রাখবো। অর্থাৎ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই 4টা মৌল দিয়ে হচ্ছে 92টা অত্যাবশ্যক এলিমেন্টের মধ্যে বেশিরভাগ এলিমেন্ট তৈরি হয়ে থাকে। অর্থাৎ 96%। পার্সেন্টেজটা যদি একদম এক্সাক্টলি বলা হয় তাহলে 96%। কত পার্সেন্ট? 96%। তাইলে আমাদের এই পৃষ্ঠা থেকে এই তত্ত্বগুলো জানতে হবে। 1 নাম্বার হচ্ছে আমাদের যে প্রোটোপ্লাজম আছে সেটার মধ্যে 60 থেকে 90% থাকে হচ্ছে, মানে 60 থেকে 90 ভাগ থাকে হচ্ছে পানি। আর আমাদের জীবনের মধ্যে হচ্ছে অত্যাবশ্যক এলিমেন্টের সংখ্যা হচ্ছে 92টি, এবং এই অত্যাবশ্যক এলিমেন্টের মধ্যে বেশিরভাগ এলিমেন্ট হচ্ছে অক্সিজেন, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন দিয়ে তৈরি। কত পার্সেন্ট সেটা? সেটা হচ্ছে 96%। ওকে, তারপর হচ্ছে আমাদের অপর পেজের মধ্যে এত বেশি ইম্পর্টেন্ট না, এটা জাস্ট একটু জানার জন্য পড়তে হবে। সেটা হচ্ছে আমাদের বন্ড কই ধরনের? 3 ধরনের, বেসিক 3 ধরনের বন্ড থাকে। একটা হচ্ছে আয়নিক বন্ধন, আর একটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ধন আর বন্ড, তারপর হচ্ছে হাইড্রোজেন বন্ড। তো
তো যদি তুমি এগুলো না বুঝো তাইলে ভিতরে একটু রিডিং দিবা, কিন্তু ভিতর থেকে তেমন কিছু আসবে না। অর্থাৎ আয়নিক বন্ধন কি, একটা ইলেকট্রন দিবে আর একটা ইলেকট্রন গ্রহণ করবে, এর মাধ্যমে যেই বন্ডটা তৈরি হবে সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আর কোভ্যালেন্ট বন্ধন বন্ড কি, এটা হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে না, তারা হচ্ছে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে তৈরি করবে। আর যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনটা কি, হাইড্রোজেন বন্ধন হচ্ছে একটা হাইড্রোজেন থাকবে আর অধিক তড়িৎ ঋণাত্মক আর একটা মৌল থাকবে, যেটার সাথে সে একটা ইলেকট্রনের একটা আকর্ষণ বিকর্ষণ হবে। অধিক ঋণাত্মকটা হচ্ছে তার দিকে ইলেকট্রনটাকে একটু আকর্ষিত মানে একটু আকর্ষণ করবে, যার কারণে এখানে একটা বন্ড তৈরি হবে। এটাকে বলা হয় হচ্ছে হাইড্রোজেন বন্ধন। যেমন আমি যদি এই জায়গাটা একটু দেখার চেষ্টা করি, এটা হচ্ছে যেমন এই জায়গার মধ্যে এই অক্সিজেনটা যেটা আছে, এই অক্সিজেনটা হচ্ছে এই হাইড্রোজেনের চাইতে একটু অধিক তড়িৎ ঋণাত্মক, মানে তড়িতের প্রতি একটু বেশি, মানে হচ্ছে ইলেকট্রনের প্রতি একটু বেশি আকর্ষণ, যার কারণে এই দিকে হচ্ছে ইলেকট্রনটা একটু আকর্ষিত হবে আংশিক, যার কারণে এখানে একটা আংশিক ঋণাত্মক আংশিক ধনাত্মক একটা অবস্থা ক্রিয়েট হবে, যার কারণে একটা বন্ধন তৈরি করবে, সেটাকে বলা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তাহলে হাইড্রোজেন বন্ধনের মধ্যে অবশ্যই একটা হাইড্রোজেন উপস্থিত থাকবে, পাশাপাশি যেই মৌলটা থাকবে সেটা হচ্ছে অক্সিজেনে হইতে হবে, এরকম না অন্য কোনো একটা মৌল হইতে পারে, কিন্তু সেটা অবশ্যই হাইড্রোজেন থেকে অধিক পরিমাণে তড়িৎ ঋণাত্মক হইতে হবে। এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনের কথা। আশা করি এগুলো একটু বুঝছো। জাস্ট আমরা যেহেতু অধ্যায়টা বেসিক থেকে শুরু করতেছি, এই কারণে এগুলো একটু বুঝাইছি। এগুলো আসলে এত বেশি মানে আসবে না, কিন্তু বুঝে পড়লে একটু মনে থাকে ভালো। মেইনলি হচ্ছে এখানে বন্ড থেকে যেটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা আসবে, এই দুইটা বন্ড, এইগুলো একটু ভালোভাবে বুঝতে হবে। এক নম্বর হচ্ছে পেপটাইড বন্ধন, তারপর হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এখন পেপটাইড বন্ধন কাদের ক্ষেত্রে উপস্থিত থাকে, আর হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন কাদের মধ্যকার বন্ড, এই দুইটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার মধ্যে অবশ্যই আসার সম্ভাবনা খুবই বেশি। তো আমরা একটু জাস্ট এখানে একটু জানার চেষ্টা করি। সেটা হচ্ছে যে যেমন আমাদের কার্বোহাইড্রেটের একটা মানে ডিভাইডেশন মানে হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে আমরা মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড পাবো। যদিও এখন বুঝতে পারতেছো না, কিন্তু একটু জেনে রাখো যে পলিস্যাকারাইড হচ্ছে কার্বোহাইড্রেটের একটা ক্লাসিফিকেশন আর কি। তো এই পলিস্যাকারাইড বা জিনিসটা কি, এটা হচ্ছে অনেকগুলো মনোস্যাকারাইড, মনো মানে কি এক, অনেকগুলো মনোস্যাকারাইড একসাথে একসাথে জড়িত হয়ে একটা পলিস্যাকারাইড তৈরি। তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তাহলে এই যে মনোস্যাকারাইডগুলো একটার সাথে একটা যুক্ত হচ্ছে, তাহলে তাদের মধ্যকার তো অবশ্যই একটা কি থাকবে, সংযুক্ত হওয়ার জন্য একটা বন্ড থাকবে। ওই মনোস্যাকারাইডগুলো পরস্পরের মধ্যে যেই বন্ড দ্বারা সংযুক্ত হয় সেই বন্ড হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, সেই বন্ড হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। আশা করি বুঝতে পারছো। তাহলে যদি গ্লাইকোসাইডিক বন্ধন জিনিসটা কি, মনোস্যাকারাইডের মধ্যকার বন্ডকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এরপরে হচ্ছে আমরা যেমন একটু আগে বলছিলাম যে প্রোটিন তৈরি হয় অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের মানে সমন্বয়ে তৈরি হয়। তাহলে প্রোটিন কি, প্রোটিন হচ্ছে যদি দেখি অ্যামিনো অ্যাসিড প্লাস অ্যামিনো অ্যাসিড প্লাস এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে হয়ে প্রোটিন তৈরি করে। তাহলে এই যে অ্যামিনো অ্যাসিডগুলো তৈরি হইতেছে বা মানে অ্যামিনো অ্যাসিডগুলো যে পরস্পর সংযুক্ত হইতেছে, এই মাঝখানে তো অবশ্যই একটা বন্ড থাকবে, ওই বন্ডটা হচ্ছে পেপটাইড বন্ড। তাহলে অ্যামিনো অ্যাসিডের মধ্যকার বন্ড হচ্ছে পেপটাইড বন্ড, আর মনোস্যাকারাইডের মধ্যকার বন্ড হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে এখন তুমি মানে বন্ড, তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারবে, তাহলে এই যে আপনি গ্লাইকোসাইডিক বন্ধন কথাটা বললেন এবং হচ্ছে এদিকে বলেন পেপটাইড বন্ধন, এরা ওই তিনটা যে বেসিক বন্ডের কথা বলেন, ওই তিনটা বেসিক বন্ডের মধ্যে কোন বন্ডের অন্তর্ভুক্ত এই দুইটা বন্ধন, এই দুইটা বন্ধনই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের অন্তর্ভুক্ত, কোভ্যালেন্ট অর্থাৎ সমযোজী বন্ডের অন্তর্ভুক্ত। তাহলে কি গ্লাইকোসাইডিক বন্ধন এবং পেপটাইড বন্ধন উভয়ই হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। ওকে, আশা করি এই কথাগুলো বুঝে গেছো। তাহলে আমরা এখানে দেখি কি তত্ত্বগুলো এখানে কিভাবে লিখছে। এই যে দেখো, নাম্বার 1 হচ্ছে দুটি অ্যামিনো অ্যাসিডের মধ্যকার সৃষ্ট বন্ড হচ্ছে পেপটাইড বন্ড, আর মনোস্যাকারাইড সমূহের মধ্যকার বন্ড হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন, এবং এরা হচ্ছে কি বন্ডের অন্তর্ভুক্ত, কোভ্যালেন্ট বন্ড। এটি হচ্ছে কোভ্যালেন্ট বন্ড, এই দুটোটাই হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের অন্তর্ভুক্ত। এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক তত্ত্ব, আর তেমন না জানলেও চলবে, আর এগুলো জানলেই মোটামুটি প্রাথমিক তত্ত্ব হয়ে গেছে, আর কিছু লাগবে না। আমরা একটু যদি সামারি করি, এটা হচ্ছে যে প্রথম তত্ত্বটাই আমাদের জানতে হবে। এক নম্বর তত্ত্ব যে 60 থেকে 90% হচ্ছে আমাদের পানি থাকে প্রোটোপ্লাজমের। এরপর হচ্ছে অত্যাবশ্যক এলিমেন্টের সংখ্যা হচ্ছে 92টি, এর মধ্যে 96% হচ্ছে এই চারটা মৌল দিয়ে তৈরি হয়ে থাকে কি, CHON, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। আমাদের বন্ড হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে আইনিক বন্ধন, সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ধন, আর হচ্ছে হাইড্রোজেন বন্ধন। মেইনলি আমাদের জানতে হবে দুইটা বন্ধন সম্পর্কে, পেপটাইড বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন। পেপটাইড বন্ধন কি, পেপটাইড বন্ধন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের মধ্যকার সৃষ্ট বন্ড হচ্ছে পেপটাইড বন্ড, আর মনোস্যাকারাইডের মধ্যকার বন্ধন হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। উভয় হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের
অন্তর্ভুক্ত। ওকে, আশা করি যে লেকচারটা ভালোভাবে বুঝতে পারছো, আমার সাথেই মুখস্থ হয়ে গেছে আশা করছি। এইভাবে বুঝে বুঝে যদি পড়ো এবং এইভাবে যদি একটু মজা মজা করে পড়ো, তাইলেই পড়াটা হচ্ছে ব্রেনের মতো, ব্রেনের ভিতরে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে এই, উম, যে আমাদের ব্রেনের ভিতরে এটা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে ক্যাচ হবে। আর আমাদের আমরা যদি এটাকে প্যারা হিসাবে নিই, তাহলে হচ্ছে দেখা গেছে যে অনেক পড়বো কিন্তু এটা আসলে আলটিমেটলি মনে থাকবে না। তো আমাদের এই লেকচারের মধ্যে আমরা প্রাথমিক আলোচনাটা একটু রাখলাম। তারপর নেক্সট লেকচার থেকে হচ্ছে আমরা কার্বোহাইড্রেট দিয়ে শুরু করব, তারপর অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, লিপিড, লাস্ট পর্যায়ে এনজাইম দিয়ে আমাদের অধ্যায়টা শেষ হবে। সবাই হচ্ছে সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটি লেকচার দেখবা। সকলের প্রতি শুভকামনা। আর যদি এই অধ্যায়ের মানে দাগানো পিডিএফ লাগে এবং যেটা পড়াইছি এটার পিডিএফটা লাগে, সে অবশ্যই কমেন্ট বক্সের ভিতরে মেসেজ দিবে। তাহলে আমরা হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দিব, তাহলে সকল পিডিএফগুলোই পেয়ে যাবো আমরা যেগুলো দাগিয়ে দাগিয়ে পড়াই। ওকে, বেস্ট অফ লাক।